Hello everyone, this is Ramin Golda here. Welcome to Golda Study Arena. এই ভিডিওতে আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি 9.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দেন 9.1 এর সবগুলো অঙ্ক শেষ করে তারপর 9.2 শেষ করে আমি সেগুলো প্লেলিস্টে দিয়ে দিব। প্লেলিস্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই চেক করে দেখতে পারো। তো আজকে আর আমার এই ভিডিওটি মূলত 9.1 ভিত্তিক প্রাথমিক আলোচনার ভিডিও। এখানে আমি প্রাথমিক আলোচনা বলতে মূলত বোঝাচ্ছি এই চ্যাপ্টারের আমাদের যে সকল সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেই সকল সূত্র নিয়ে মূলত এখানে আমি আলোচনা করব। তো চলো তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমাদের এই চ্যাপ্টার নাম হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, যার মধ্যে আমাদের 9.1 এ সূচক নিয়ে আলোচনা করা হয় এবং 9.2 এ লগারিদম নিয়ে আলোচনা করা হয়। তো আমি আজকের আমার এই আলোচনাতে শুধুমাত্র সূচক নিয়ে আলোচনা করব। তো সূচক বলতে মূলত কি বোঝায়, আমি যদি সূচক বলতে কি বোঝায় সেটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ধরো আমাদের একটি সংখ্যা আছে 1 1 2 3 4, দ্যাট মিনস 10,000। এখন এই সংখ্যাটিকে যদি আমি 10,000 না বলে 10 টু দি পাওয়ার 4 বলি তাহলে কিন্তু একই জিনিসই মিন করবে। তো আমরা যখন এই বড় বড় সংখ্যাগুলোকে এইরকম পাওয়ার আকারে প্রকাশ করি তখন সেই পদ্ধতিটাকেই বলা হয় সূচকীয় পদ্ধতি। এরকমভাবে আমরা সূচক আকারে অনেক বড় বড় সংখ্যাকেও লিখতে পারি অথবা অনেক ছোট ছোট সংখ্যাকেও লিখতে পারি। তো আমাদের গণিতের জগতে সূচকের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই সূচকের অঙ্ক করতে গেলে আমাদের বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়। তো আমি মূলত এই ভিডিওতে আজকে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আলোচনা শুরু করা যাক। তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটি মনে রাখার জন্য এভাবে মনে রাখা ভালো যে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার যোগ হয়। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি ভিত্তি হচ্ছে a, এখানেও ভিত্তি হচ্ছে a। তো ভিত্তি ভিত্তি যখন মিলে যায় তখন এই দুটি ভিত্তিকে আমি একত্রে শুধুমাত্র একটি আকারে বলতে পারি এবং পাওয়ারগুলোকে যোগ আকারে লিখতে পারি। তো এখানে ভিত্তি বলতে মূলত কি বোঝানো হচ্ছে আশা করি তোমরা সেটি জানো। যেমন একটু আগে আমি লিখেছিলাম 1 2 3 4, এটিকে আমরা 10 টু দি পাওয়ার 4 বলেছিলাম। এখানে 10,000কে যখন আমি 10 টু দি পাওয়ার 4 বললাম তখন এই 10 হচ্ছে আমাদের ভিত্তি আর এখানে 4 হচ্ছে আমাদের ঘাত বা মাত্রা বা পাওয়ার বলা যায়। তো যখন কোনো একটি বড় সংখ্যাকে আমরা কোনো একটি ছোট সংখ্যার সূচক আকারে প্রকাশ করি তখন সেই ছোট সংখ্যাটিকেই বলা হয় মূলত ভিত্তি। তো এখানে আমাদের ভিত্তি হচ্ছে a, ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পর আমরা যোগ করতে পারি, দ্যাট মিনস a টু দি পাওয়ার m প্লাস n। ফর এক্সাম্পল 5 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 3, এটিকে আমরা বলতে পারি 5 টু দি পাওয়ার 2 প্লাস 3, দ্যাট মিনস 5 টু দি পাওয়ার 5। তো এই সূত্রটি কিন্তু অলরেডি আমরা ক্লাস 7 এবং 8 এ শিখে এসেছি। তো আশা করি এই সূত্র নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। তবে ক্লাস 7-8 আমরা এই পাশ থেকে এই পাশে যাওয়ার প্রয়োগটি শিখেছি, কখনো এই পাশ থেকে এই পাশে আমাদের আসা লাগেনি। কিন্তু আমরা যখন এই চ্যাপ্টার অঙ্ক করতে যাব আমাদের এই পাশ থেকে এই পাশেও মাঝে মাঝে আসা লাগবে। যেমন সাপোজ কোনো একটা জায়গায় দেওয়া আছে x টু দি পাওয়ার y প্লাস z, আমাদের মাঝে মাঝে এটিকে ভেঙে এরকমভাবে বলা লাগতে পারে যে x টু দি পাওয়ার y ইন্টু x টু দি পাওয়ার z, অর্থাৎ এই সূত্রেরই উল্টো প্রয়োগ। আমাদের কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই কাজটি করা লাগতে পারে। তো আশা করি আমরা 1 নম্বর সূত্রটি সবাই বুঝতে পেরেছি। এখন 2 নম্বর সূত্রে চলে যাওয়া যাক। 2 নম্বর সূত্রটি কি হচ্ছে? 2 নম্বর সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n। এটিকে এখানে দুটি সূত্র আকারে লেখা হয়েছে। একটি হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n যখন m এর মান n থেকে বড় অথবা সমান, আর 1 বাই a টু দি পাওয়ার n মাইনাস m যখন n এর মান m থেকে বড়। তো এখানে আমাদের মূলত এই নিচে যে মানটা আছে সেটার কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ এটি বলতে গেলে শুধুমাত্র অবজেক্টিভের ক্ষেত্রেই কাজে লাগতে পারে, আদারওয়াইজ অঙ্কের ক্ষেত্রে আমাদের এটি কোনো কাজে লাগে না। আমাদের মূলত এই সূত্রটিই কাজে লাগে। অ্যাকচুয়ালি এই সূত্র থেকেই এই সূত্রটাতে আসা যায়, এটা আমি একটু পরে দেখাবো। তো এখানে আমাদের কি বলা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n যখন আমাদের ভিত্তি ভিত্তি মিলে গেল, এখানে a এখানেও a, ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার বিয়োগ হয়ে যাবে যখন তারা ভাগ আকারে থাকে a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ যখন আমাদের ভিত্তি ভিত্তি মিলে যায় এবং তারা যদি ভাগ আকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়।
এই জিনিসটাকে এভাবে না বলে এভাবেও অনেক সময় বলা থাকে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে সেম কেস এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটি বলা যাবে। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ এক্স টু দি পাওয়ার 5 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 3, ভিত্তি ভিত্তি মিলে গেল, পাওয়ার পাওয়ার কী হবে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 2, অর্থাৎ ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার বিয়োগ হবে, বিয়োগ হয়ে অ্যান্সার আসলো এক্স স্কোয়ার। তো এটি তো হচ্ছে আমাদের প্রথম সূত্রটি। তাহলে দ্বিতীয় সূত্রটি আসলো কোথা থেকে? দ্বিতীয় সূত্রটি কীভাবে আসলো সেটি এখন একটি দেখে নেওয়া যাক। সাপোজ আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে আমাদের ধরলাম এক্স টু দি পাওয়ার 2 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ লবের রাশিটির পাওয়ার হচ্ছে ছোট এবং হরের রাশিটির পাওয়ার হচ্ছে বড়। সেই ক্ষেত্রে আমাদের কী হবে, আমি যদি প্রথম সূত্রটি অ্যাপ্লাই করি তখন কী হবে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 5, দ্যাট মিনস এখানে অ্যান্সার চলে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট মিনস এক্স ইনভার্স 3। আর আমরা জানি যে ইনভার্সকে ভাঙলে এটা হবে 1 বাই এক্স কিউব। আমরা এই সূত্রটা একটু পরেই দেখব, আমাদের এখানে 7 নম্বর সূত্রে এটি দেওয়া আছে। তো এখানের এই বিয়োগটাকে আগে না করে আমরা চাইলে যদি একটু পরে করতাম তখন কী হতো ব্যাপারটা, এখানে সাপোজ 2 মাইনাস 5 ছিল, আমি এটাকে যদি দেখতে পারতাম এক্স টু দি পাওয়ার, আমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিই তখন হয়ে যেত মাইনাস 5 মাইনাস 2, অর্থাৎ এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এই মাইনাস 5 হয়ে যাবে প্লাস 5, এখানে প্লাস 2 ছিল হয়ে গেল মাইনাস 2, তখন এটিকে লেখা যেত কি 1 বাই এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 2। তাহলে এই মানটিকে যদি আমি ধরি এম আর এটিকে যদি আমি এন, তাহলে কি হয়ে যাচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এভাবেই মূলত এই সূত্রটি আসে। তো আমি প্রথমে বলে রেখেছিলাম যে এই সূত্রটি মূলত আমাদের অঙ্ক করার ক্ষেত্রে তেমন বেশি কোনো কাজে লাগে না, এটি শুধুমাত্র অবজেক্টিভের ক্ষেত্রেই আমাদের এসে থাকে। তো এখানে সূত্রটি মূলত কীভাবে আসলো সেটি নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম। মনে রাখতে হবে এই সূত্রটি কখন আসবে, যখন এন এর মান এম থেকে বড় হবে, আর এই সূত্রটি কখন, যখন এম এর মান এন থেকে বড় অথবা সমান। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এখন 3 নম্বর সূত্রে চলে আসা যাক। 3 নম্বর সূত্রটি কি? 3 নম্বর সূত্র হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার এন। যখন আমাদের এখানে এ আর বি কি আকার আছে, মূলত এটা গুণ আকারে আছে এবং বাইরে হোল পাওয়ার হিসেবে আছে কত এন। যখন আমাদের ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো রাশি গুণ আকারে থাকে এবং পাওয়ার হিসেবে কোনো একটা মান থাকে, সেই পাওয়ারটা সবার উপরেই ইন্ডিভিজুয়ালি পড়ে যায়, অর্থাৎ এন, এটিকে লেখা যাবে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তো এখানেও কিন্তু সেম কেস, আমরা এটাকে কিন্তু উল্টো করে বলতে পারি। তো এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের আছে 2 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 3, তখন কি আসবে, এখানে এই 3 কিন্তু 2 এর উপরও পড়বে, 2 টু দি পাওয়ার 3, 5 এর উপর পড়বে 5 টু দি পাওয়ার 3। তো এটিকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি, অথবা এই সূত্রটিকে উল্টো প্রয়োগ করা যায়। সাপোজ আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ, তখন আমরা এদেরকে একসাথে কি বলতে পারবো, এখানে দুটির পাওয়ার যেহেতু এ, তাহলে আমরা এবং এক্স এবং ওয়াই এখানে গুণ আকারে আছে, আমি একসাথে বলতে পারি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ। তো এই হচ্ছে আমাদের মূলত 3 নম্বর সূত্রটি। এবার 4 নম্বর সূত্রটিতে চলে আসা যাক। 4 নম্বর সূত্রটি কি? সেম কেস, এ বাই বি হোল টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন। আমাদের আগের সূত্রটিতে ছিল এটা গুণ আকারে আর এখানে হচ্ছে ভাগ আকারে, বাকি সব কিছু সেম। এখানে আমাদের দুটি রাশি ভাগ আকারে আছে এবং হোল পাওয়ার হিসেবে আছে আমাদের এন, তাহলে এন এর উপরে পড়লো, বি এর উপরে পড়লো, হয়ে গেল এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি টু দি পাওয়ার এন। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। 5 বাই 3 হোল টু দি পাওয়ার 2, দ্যাট মিনস বলা যাবে 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ 5 স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার। সেম জিনিস আমরা উল্টো করে বলতে পারি। সাপোজ এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার এ, দুইটির মধ্যেই পাওয়ার আছে আমাদের এ, আমরা একত্রে বলতে পারি এক্স ডিভাইড বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ। তো এটি হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। এখন 5 নম্বর সূত্রে চলে আসা যাক। 5 নম্বর সূত্রটি কি? 5 নম্বর সূত্রটি হচ্ছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। অর্থাৎ কোনো একটা রাশির ভিতরেও পাওয়ার আছে এবং বাইরে হোল আকার একটা পাওয়ার আছে, যখন এরকম কোনো কন্ডিশন আমরা পড়ে যাই তখন কি হয়, পাওয়ার আর পাওয়ার পরস্পর গুণ হয়ে যায়। অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে
তারা পরস্পর গুণ হয়ে যায়। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের আছে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, তাহলে কি হবে 3 আর 2 পরস্পর গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 6। সেমভাবে আমরা কিন্তু এটিকে উল্টো আকারেও প্রকাশ করতে পারি। কীরকম ভাবে? সাপোজ আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এ বি, তাহলে এটিকে কিন্তু আমি চাইলে বলতে পারি এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি অথবা এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ, অর্থাৎ পাওয়ারকে আমি ভেতরে বাইরে করে আলাদা করে লিখতে পারি। এটি আমাদের মূলত চাহিদা অনুযায়ী আমাদের চেঞ্জ করে নিতে হয়। যেমন একটা এক্সাম্পল দেখা যাক। আমাদের অনেক সময় এরকম কোনো মান আসতে পারে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার 2। এখন আমাদের হয়তো অঙ্কের মধ্যে কোনো কন্ডিশন আছে যেখানে এক্স স্কোয়ার লাগবে, আমাদের এক্স টু দি পাওয়ার এ লাগবে না। তখন আমরা কি করতে পারি? আমি জানি যে পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে তারা পরস্পর গুণ হয়ে যায়, তো আমি কিন্তু চাইলে এখানে এক্স টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এও বলতে পারি, কারণ আলটিমেটলি এ আর 2 গুণ হয়ে কিন্তু 2এই হবে, এখানেও এ আর 2 গুণ করে কিন্তু 2এই হবে। তো আমি কিন্তু এখানে চাইলে 2কে ভিতরে এনে একে বাইরে নিয়ে যেতে পারি। তো এটি হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। এখন 6 নম্বর সূত্রে চলে যাওয়া যাক। 6 নম্বর সূত্রটি কি? 6 নম্বর সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটি সূত্র। সেটি হচ্ছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটিকে আমরা মনে রাখার জন্য একটি কথা বলি, সেটি হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে আলটিমেটলি সেটির মান 1 হয়ে যাবে। ধরলাম আমাদের একটি বড় সংখ্যা দেওয়া আছে 1 0 2 0 3 0, এত বড় একটি সংখ্যা দেওয়া আছে, তার উপর যদি পাওয়ার হিসেবে 0 দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি সেটির মান 1 হয়ে যাবে। এখানে যত বড় মানই দেওয়া থাক না কেন, যদি আমাদের পাওয়ার আকারে 0 চলে আসে তখন সেটির মান আলটিমেটলি 1 হয়ে যাবে। এজন্যই আমরা বলি সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এই সূত্রটিকেও উল্টো আকারে প্রয়োগ করা যায়। কীরকম ভাবে? অনেক সময় আমাদের অঙ্কের মধ্যে কোনো কোনো কন্ডিশন আসে, যেমন a টু দি পাওয়ার x ইকুয়াল টু হচ্ছে 1, তখন আমাদের দুই পাশেরই ভিত্তি মিল করতে হয়। সেটি একটি ভিন্ন সূত্র, আমি একটু পরে ওইটি আলোচনা করব। তো তখন আমাদের দুই পাশে ভিত্তি মিল করতে গিয়ে এখানে যেমন ভিত্তি আকার আছে আমাদের a, তো আমাদেরও এখানে a আনতে হয়। তো আমরা কি লিখি a টু দি পাওয়ার x। আমরা জানি যে সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1, তো আমি সামথিং আকারে যা মন চায় তা আনতে পারি। তো আমি যদি 1 এর পরিবর্তে এখানে a টু দি পাওয়ার 0 বলি তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না। তো আলটিমেটলি আমাদের এই পাশে ভিত্তি মিলে যায়, ভিত্তি মিলে যাওয়ার পরে আমরা পাওয়ার সমান বলতে পারি, x ইকুয়াল টু 0 চলে আসে। তো এটি কিন্তু আমাদের উল্টো আকারেও আমরা প্রয়োগ করতে পারি। তো এটি হচ্ছে আমাদের 6 নম্বর সূত্র। এবার 7 নম্বর সূত্রে চলে যাওয়া যাক। a ইনভার্স n ইকুয়াল টু হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই এই সূত্রটি প্রয়োগ করতে অনেক ভুল করে, তাই এটির প্রয়োগ আমাদের খুবই কেয়ারফুলি করতে হয়। এখানে কি হচ্ছে, a এর পাওয়ার মাইনাস সামথিং যদি থাকে সেটিকে আমরা বলতে পারি 1/a টু দি পাওয়ার সেই পাওয়ারটি। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের মান দেওয়া আছে x ইনভার্স 3, এটিকে আমরা বলতে পারি 1/x³। তো এটিকে মনে রাখার জন্য একটি সহজ পদ্ধতি আছে। সেটি কি? সেটি হচ্ছে যখন আমাদের এরকম কোনো ভিত্তির পাওয়ার হিসেবে মাইনাস সামথিং থাকে, তোমরা ইমাজিন করে নিবা যে এই মাইনাসটা, এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এখানে উড়ে গিয়ে এই রেখাটাতে পরিণত হয়েছে। বাকি রইল কত? x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার নিচে চলে আসে এবং উপরে রয়ে যায় 1। তো এই পদ্ধতিতে তোমরা চাইলে এই সূত্রটিকে মনে রাখতে পারো। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক কীরকম। a টু দি পাওয়ার -5 কী হবে? এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে চলে গিয়ে হয়ে গেল একটা দাগ। বাকি রইল কত? a টু দি পাওয়ার 5, এখানে চলে আসলো a টু দি পাওয়ার 5, উপরে চলে আসলো 1। তো আমরা চাইলে এই ওয়েতে এই সূত্রটি মনে রাখতে পারি। তো এখানেও সেম কেস, আমরা এটাকে কিন্তু চাইলে উল্টো করেও বলতে পারি। কীরকম ভাবে? ধরো আমাদের কোনো মান দেওয়া আছে x টু দি পাওয়ার a 1/x টু দি পাওয়ার a। আমি কিন্তু চাইলে এটাকে ডিরেক্ট বলতে পারি x টু দি পাওয়ার -a। কেউ কিন্তু আবার ভুলে
এটাকে এরকম ভেবো না এক্স টু দি পাওয়ার 1/a, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। এটা কিন্তু হচ্ছে পুরো লব হচ্ছে 1, হর হচ্ছে এক্স টু দি পাওয়ার a, বাট এখানে কিন্তু ডিফারেন্ট কেস। এখানে হচ্ছে পাওয়ার আকার আছে 1/a, তো এই দাগটা কিন্তু বড় করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র। এখন 8 নম্বর সূত্রটিতে চলে আসা যাক। 8 নম্বর সূত্রটি কি? 8 নম্বর সূত্র হচ্ছে √n(a), দ্যাট মিনস a টু দি পাওয়ার 1/n। এটিও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। অর্থাৎ রুটযুক্ত কোনো রাশিকে যদি আমরা পাওয়ার আকারে লিখতে যাই তাহলে এভাবে লেখা হয়। একটা এক্সাম্পল দেওয়া যাক। সাপোজ √, এখানে √5x আছে, এটিকে আমরা চেঞ্জ করে কি বলতে পারি? x টু দি পাওয়ার 1/5। অর্থাৎ এখানে রুটের উপর যে মানটা থাকবে x এর উপর পাওয়ার আকারে সেই মানটা ভগ্নাংশ আকারে নিচে চলে আসবে। আরও একটা এক্সাম্পল দেখা যাক। √3y, দ্যাট মিনস y টু দি পাওয়ার 1/3, √7z, দ্যাট মিনস z টু দি পাওয়ার 1/7। তো আমরা এগুলো লিখতে পারি। তো রুটের ক্ষেত্রে 3, 4, 5, 6, 7, 8, 3 এর পর থেকে যত সংখ্যা আসে সবগুলোকে আমরা এভাবে রুটের ওপর এই পাশে লিখে দেওয়া হয়। কিন্তু 2 এর ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম। 2 এর ক্ষেত্রে কিন্তু 2কে কখনো লেখা হয় না। যখন সিম্পলভাবে একটা দাগ দিয়ে x দেওয়া হয় তখন এখানে কিন্তু আর 2 লেখার প্রয়োজন হয় না, কারণ রুট বলতেই মূলত এখানে 2 আছে সেটাকে বোঝানো হয়। তো √x মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/2। একমাত্র 2 এর ক্ষেত্রে এটা লেখা হয় না, বাকি সব ক্ষেত্রে কিন্তু এখানে যেই সংখ্যার রুট সেটি লিখে দেওয়া হয়। তো এটি হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। তো এইসব সূত্র ব্যতীত আমাদের আরও দুটি সূত্র আছে। সেই সূত্র দুটি কি? সেই সূত্র দুটি হচ্ছে আমাদের যখন 9 নম্বর সূত্র, কোনো সমীকরণের দুই পক্ষের ভিত্তি মিলে যায় তখন আমরা পাওয়ারকে সমান বলতে পারি। কিরকম? a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার n হয় তখন আমরা বলতে পারি m ইকুয়াল টু n। অর্থাৎ ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পরস্পর সমান বলা যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু a এর উপর কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন a এর মান 0 থেকে বড় হবে অথবা a এর মান 1 হওয়া যাবে না। দ্যাট মিনস আমাদের শর্তটা হচ্ছে a এর মান যখন 0 থেকে বড় হবে এবং a এর মান 1 হবে না তখনই কেবলমাত্র এই সূত্রটা প্রয়োগ করা যাবে। তো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের x টু দি পাওয়ার 2a ইকুয়াল টু y x টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে দুই পাশে ভিত্তি মিলে গেল, তাহলে ভিত্তি ভিত্তি আমরা ক্রস করে দিয়ে বলতে পারি পাওয়ার সমান, দ্যাট মিনস 2a ইকুয়াল টু 4, বা এখান থেকে বলা যাবে a ইকুয়াল টু 4/2, সুতরাং a ইকুয়াল টু 2। তো এটি হচ্ছে আমাদের 9 নম্বর সূত্র। এখন সেম আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্রটি কি? আমাদের 9 নম্বর সূত্রে ভিত্তি ভিত্তি মিলে গেলে আমরা পাওয়ার সমান বলতে পারতাম, কিন্তু এখন হচ্ছে সাপোজ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x। যখন পাওয়ার মিলে যায় তখন আমরা ভিত্তি ভিত্তি পরস্পর সমান বলতে পারি, অর্থাৎ a সমান সমান b। অর্থাৎ এই দুটি পাওয়ারকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমরা বলতে পারি ভিত্তি ইকুয়াল টু ভিত্তি। তবে এই সূত্রটি কিন্তু যখন তখন ব্যবহার করা যায় না। এই সূত্র ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই 3টি শর্ত মেনে চলতে হবে। সেই শর্তগুলো কি? সেই শর্তগুলো হচ্ছে a এর মান 0 থেকে বড় হতে হবে, b এর মানও 0 থেকে বড় হতে হবে, এবং এই যে আমাদের পাওয়ার ছিল, পাওয়ার কখনো 0 হওয়া যাবে না। এই 3টি শর্ত যদি না মানে তাহলে কিন্তু আমরা এই সূত্র কখনো প্রয়োগ করতে পারবো না। শর্তগুলো কি? a এর মান অবশ্যই আমাদের 0 থেকে বড় হতে হবে, b এর মানও আমাদের 0 থেকে বড় হতে হবে, এবং এখানে যে পাওয়ার ছিল পাওয়ারটা কখনো 0 হওয়া যাবে না। এটি আমাদের অঙ্কেতেও আসে এবং অবজেক্টিভে অনেক বেশি আসে। অবজেক্টিভে ইউজুয়ালি এরকম কোশ্চেন দিয়ে বলে দেওয়া হয় যে এটি কখন সম্ভব, এবং শর্ত আকারে এগুলো দিয়ে দেওয়া হয়। তো এই শর্তটা মনে রাখাটা খুবই জরুরি। তো এই ছিল আমাদের মোটামুটি সূত্রের আলোচনা। এই সূত্রগুলো যদি ভালোভাবে মনে রাখা যায় তাহলে আমাদের 9.1 চ্যাপ্টারটা আমরা খুব ইজিলি সমাধান করে ফেলতে পারবো। আশা করি তোমরা সবাই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শুধু বুঝতে পারলেই চলবে না, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং
কোন সময় এই সূত্রগুলোকে প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে হবে। তো আমরা সেগুলো সামনে জানবো। 9.1 অনুশীলনী অঙ্কগুলো যখন আমরা করতে যাব তখন এখানে প্রত্যেকটি সূত্র আমাদের কাজে লাগবে। এই সূত্রগুলো জানা না থাকলে আমরা 9.1 কখনোই করতে পারবো না। তাই 9.1 শুরু করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করা। তো আশা করি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।